প্রিয় শিক্ষার্থী, যারা একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছো, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের নিয়ে আজ আমি রসায়ন বিষয়ে আলোচনা করব। রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। বিগত ক্লাস দুটো লেকচার দিয়েছি। প্রথম অধ্যায়ে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস বা যেভাবে প্রশ্নপত্র প্রণয়ন হয়েছে তার উপর বেসিস করে দুটো লেকচার হয়ে গেছে। আজকে আমি শেষ লেকচারটি দিব। আশা করা যায় এই তিনটি লেকচার তোমরা ফলো করলে অবশ্যই প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে এবং ভালো ফলাফল করবে ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ বিশ্লেষণ এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন। এছাড়াও আদর্শ গ্যাস সমীকরণ যেটা প্রতিপাদন করাইছিলাম, এটা দিয়ে দুই একটি গাণিতিক সমস্যা আমি দেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি তোমরা আমার সাথেই থাকবে সম্পূর্ণ ক্লাস পর্যন্ত। তো আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতি আমরা দেখেছি গত ক্লাসে অ্যাভাগার পরীক্ষার মাধ্যমে। এছাড়াও সংকোচনশীলতার গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক, এটা দ্বারাও আমরা বিচ্যুতি দেখেছি। অর্থাৎ আদর্শ গ্যাস যদি হয় তাহলে এরূপ লেখচিত্রে আদর্শ রেখা হলো এই রেখাটি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এক্স অক্ষ তথা এক্স অক্ষ বরাবর চাপটি, তাহলে পি অক্ষের সমান্তরাল, এটা হলো আদর্শ রেখা। এই আদর্শ রেখার উপরে দিয়ে অথবা নিচের দিকে নেমে আবার উপরের দিকে বৃদ্ধি পাওয়া, এটিকে আমরা কি বোঝাচ্ছি? বিচ্যুতি। অর্থাৎ এই যে আদর্শ রেখা থেকে দুটি গ্যাস এখানে আছে, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, দুটোর ক্ষেত্রে কোনোটাই আদর্শ রেখা অনুসরণ করেনি, অর্থাৎ বিচ্যুতি প্রদর্শন করেছে। বিচ্যুতির কারণ প্রধান হলো দুটি। অর্থাৎ বিচ্যুতির যে ত্রুটি, কি ত্রুটিতে বিচ্যুতি ঘটে? অর্থাৎ আমরা গ্যাসের গতিতত্ত্বে পড়েছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুগুলো এত দ্রুত গতিতে ছোটাছুটি করে যে এদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে। কার ক্ষেত্রে বলছি? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে এটি একটি ত্রুটি যাকে আমরা বলছি আয়তন ত্রুটি। অর্থাৎ যেহেতু গ্যাসগুলো ছোটাছুটি করছে, কাজেই এই ক্ষেত্রে গ্যাসাধারের যে আয়তন পাত্রের আয়তনের তুলনায়, আদর্শ গ্যাসের অনুসময়ের যে নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় একেবারেই নগণ্য। তাহলে এই ত্রুটি, একটি হলো আয়তন ত্রুটি, একটি হলো চাপ ত্রুটি। তাহলে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা আগে লিখি, যে আদর্শ গ্যাস হলো পিভি সমান NRT। বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে সেটা আমরা দেখাবো। অর্থাৎ আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ তাহলে দুটি, একটি হলো আয়তন ত্রুটি আর একটি হলো চাপ ত্রুটি। অর্থাৎ আদর্শ গ্যাসের যে আয়তন এখানে ভি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা কিছুটা কম হবে। কেন? আদর্শ গ্যাসের কণাগুলো দ্রুত ছোটাছুটি করে, অত্যন্ত গতিশীল, আকর্ষণ কম হওয়ার জন্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণটা কি হবে? বেশি হবে। সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে আয়তন বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছুটা কম হবে, সেটা আমরা দেখব। এরপরে দেখো আদর্শ গ্যাসের যে চাপ, প্রেসার অর্থাৎ পি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছুটা বেশি হবে। অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ নিম্ন থাকে, এই কারণে কণাগুলো যত্রতত্রভাবে গতিশীল থাকে, অর্থাৎ আন্তঃনমিক আকর্ষণ কম থাকে। যখনই বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ পি এর চাইতে পির চাইতে যদি বেশি থাকে, তখনই কিন্তু আকর্ষণ বেশি থাকবে। বিষয়টি কি বুঝতে পারছো? তারপরে দুটি ত্রুটি বললাম, একটা আয়তন ত্রুটি। আদর্শ গ্যাসের যে আয়তন ভি, বাস্তব গ্যাসের আয়তন কিছুটা কম হবে, কারণ বাস্তব গ্যাসের কণাগুলো কাছাকাছি থাকবে, অর্থাৎ আন্তঃনমিক আকর্ষণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে বেশি হবে। এরপর আদর্শ গ্যাসের যে চাপ, বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ কিছুটা বেশি থাকবে।
অর্থাৎ আদর্শ গ্যাসের চাপ কম থাকবে, বাস্তব গ্যাসের হলে কি কিছুটা বেশি থাকবে। এই যখনই বেশি থাকবে তখনই তোমার কি হবে, আন্তঃআণবিক আকর্ষণ তোমার কি হবে, বেশি হবে। তাহলে এই দুটি ত্রুটি আমরা সংশোধন করি। প্রথমে আমরা কি করব, আয়তন ত্রুটি 1 নম্বর, যে আয়তন ত্রুটি। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বলেছি যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই কথাটি সত্য না। বাস্তব গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের তুলনায় একবারে নগণ্য ধরা যায় না। অবশ্যই বাস্তব গ্যাসের একটি আয়তন আছে। অর্থাৎ যদি আমরা উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের কণাগুলো কি হয়, কাছাকাছি আসে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি বেড়ে যায়, সেই ক্ষেত্রে বাস্তব গ্যাসের কিন্তু নিজস্ব একটি আয়তন থাকে। অর্থাৎ উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো কি হয়, তরলে পরিণত হয়, এমনকি কঠিনে পরিণত হয়। তরল বা কঠিন অবস্থায় অবশ্যই বাস্তব গ্যাসের তোমার কি থাকবে, একটি আয়তন থাকবে। আদর্শ গ্যাসের আয়তন যেটা ভি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই ভি থেকে কিছু কম হবে, ভি মাইনাস কিছু কম বলতে আমরা এরূপ একটি ধ্রুব সংখ্যা বি পরিমাণ কম ধরলাম। অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন ভি, বাস্তব গ্যাসের কি হবে, ভি মাইনাস বি। এন মোল যদি গ্যাস হয় তাহলে কি হবে, ভি মাইনাস এন বি। এটা হলো আয়তন ত্রুটি। এইবার আমরা আয়তনকে সংশোধন করে এটা লিখবো আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে। 2 নম্বর দেখো, আমরা লিখব যে চাপ ত্রুটি, অর্থাৎ আদর্শ গ্যাসের যে চাপ পি, এই বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা কিছুটা বেশি হবে। অর্থাৎ এটা কি করতে হবে, সংশোধন করতে হবে। তাহলে আমরা কি পাবো, বাস্তব গ্যাসের একটি ইকুয়েশন পাবো। তাহলে আদর্শ গ্যাসের যে চাপ আমরা পি ধরেছি, বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ জনিত বল পরিমাণ বেশি, অর্থাৎ এন স্কয়ার এ ডিভাইডেড বাই ভি স্কয়ার, এইটুকুকে আমরা বলছি আন্তঃআণবিক আকর্ষণ জনিত বল। অর্থাৎ বাস্তব গ্যাসের যখন চাপ বেশি থাকবে, সেই ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যাবে। অর্থাৎ কতটুকু বাড়বে, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তার মানে এটা তোমার হলো চাপ সংশোধন। এখন এই মান দুটি যদি আমরা এটা আদর্শ গ্যাস সমীকরণে বসিয়ে দেই, যে পি এর জায়গায় কি বসাবো, পি এর জায়গায় বসাবো হলো, বলো, পি প্লাস এন স্কয়ার এ ভাগ হলো ভি স্কয়ার। এবার ভি এর জায়গাতে আমরা কি বসাবো স্থানে, ভি মাইনাস এন বি। এবার ডান পাশে কি, এন আর টি। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা যদি আয়তন সংশোধন করি এবং চাপ সংশোধন করি, এবং এই সংশোধন দুটি মান যদি আমরা আদর্শ গ্যাসের এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে এরূপ একটি বাস্তব গ্যাসের স্থির সমীকরণ পাবো, নির্দিষ্ট সমীকরণ। এই সমীকরণটিকে আমরা বলি হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সমীকরণে দেখো এ এবং বি এই দুটি পদ ধ্রুবক। এ হলো কি, আন্তঃআণবিক আকর্ষণ জনিত বল, অর্থাৎ গ্যাসের আকর্ষণ জনিত বল, আর এটাকে আমরা কি বলছি, যে আয়তন কিছু আয়তন কম। তাহলে এই সমীকরণকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখন যদি এন মোল গ্যাস হয়, এন মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি পি প্লাস এন স্কয়ার এ ভাগ ভি স্কয়ার, ভি মাইনাস এন বি সমান হলো কি এন আর টি। যদি এন মোল না হয়ে এখানে যদি 1 মোল হয়, অর্থাৎ 1 মোল হয়, 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটি কি হবে, সেই ক্ষেত্রে দেখো 1 মোল গ্যাসের ক্ষেত্রে n সমান কি, n সমান তোমার 1 হবে।
সেই ক্ষেত্রে আমার এখানে কি বসাতে হবে, এখানে হলো 1 অর্থাৎ 1 স্কয়ার, আর এখানে আমরা n এর জায়গায় কি বসাবো 1, এখানে n এর জায়গায় কি বসাবো 1, অর্থাৎ দেখো 1 স্কয়ার মানে 1, অর্থাৎ 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখব যে P প্লাস A/D স্কয়ার V মাইনাস V, তারপরে হলো কি RT। 1 মোল গ্যাসের ক্ষেত্রে n এর মান 1 বসালে ভ্যান ডার ওয়ালস সমীকরণ এরূপ হবে। যদি 0.5 মোল গ্যাসের ক্ষেত্রে হয়, 0.5 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি হবে, জাস্ট এখানে আমরা জাস্ট খালি n এর জায়গায় তোমার আমরা কি বসাবো 0.5 বসাই দেব, তাহলে তোমার কি হবে 0.5 মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ হবে। এরূপ যদি আমাদের এরূপ না থেকে এরূপ থাকে যে 32 গ্রাম অক্সিজেন, তারপরে 16 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেন, এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি প্রতিষ্ঠা করো। খুব সোজা, এনটা বের করবে 32 গ্রাম অক্সিজেন, তার মানে কি যে n সমান 32 গ্রাম, অর্থাৎ 32 গ্রাম সমান হলো কি 1 মোল, 32 গ্রাম অক্সিজেন সমান কত আমরা জানি, অক্সিজেনের আণবিক ভর কত 32, গ্রাম আণবিক ভর কত 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন মানে কি 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেন, অর্থাৎ n সমান আমরা কি পেলাম 1। সেই ক্ষেত্রে আমরা n এর জায়গায় 1 বসাবো, তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা পেয়ে যাব। যদি 16 গ্রাম হয়, 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, তার মানে 16 গ্রাম অক্সিজেন সমান কত হবে 0.5 মোল, 0.5 মোল হবে। সেই ক্ষেত্রে আমরা কি বসাবো 0.5 বসাবো। এইভাবে বিভিন্ন মান পরিবর্তনের ফলে ভ্যান ডার ওয়ালস এই সমীকরণ পরিবর্তন হয়। এরপর আমরা দেখব যে আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলো আমরা করতে পারি। এইরূপ আমরা দেখো এখানে যে চিত্র আমরা দিয়েছি, এই চিত্র থেকেই আমরা কিন্তু গাণিতিক সমস্যা বের করতে পারি, অনেকগুলো গাণিতিক সমস্যা করা যেতে পারে। দেখো এইরূপ, দেখো আমরা এটা যদি আমরা করি যে 1 নাম্বার প্রবলেম যে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ চিত্রে কার্বন ডাই অক্সাইড, চিত্রের কার্বন ডাই অক্সাইড এর চিত্রে কার্বন ডাই অক্সাইড এর মোল সংখ্যা ও আয়তন কত। দেখো এখানে একটি চিত্র আছে, এই চিত্রে কার্বন ডাই অক্সাইড এর মোল সংখ্যা ও আয়তন কত। সেই ক্ষেত্রে দেখো যে কার্বন ডাই অক্সাইড, এখানে দেখো যে কার্বন ডাই অক্সাইড এর ক্ষেত্রে পিভি, এখানে দেখো এখানে স্পর্শ করেছে, আচ্ছা এটা যদি আমরা এইভাবে এটা x বিন্দু ধরি, তাহলে এইভাবে লিখব, চিত্রের x বিন্দুতে লেখো, চিত্রের x বিন্দুতে কার্বন ডাই অক্সাইড এর কি বের করব মোল সংখ্যা ও আয়তন কত। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে সলিউশন, আমরা জানি PV সমান NRT,
পিভি সমান এনআরটি, এটি আদর্শ গ্যাস সমীকরণ। বা আমরা এন সমান কি লিখব, পিভি ভাগ হলো আর টি। দেখো আমরা এখানে সাইড নোট দেই যে এখানে পিভি সমান দেখো দেওয়া আছে কত, 0.5। এরপরে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এবার টেম্পারেচার টি সমান 273 কেলভিন। এই মানগুলো যদি বসাই তাহলে মোল সংখ্যা এন পেয়ে যাব। দেখি মানগুলো বসায়, এখানে 0.5, আর এর মান 0.0821 গুণান টেম্পারেচার হলো 273 কেলভিন। তাহলে আমরা যে মোল সংখ্যা পাবো সেটা হলো 0.0204। এখানে আমরা পাবো 0.0204 মোল। অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটরে হিসেব করি তাহলে 0.020 মোল। আর এটা তোমার লিটার অ্যাটমসফিয়ার একক পিভি। তাহলে পিভি সমান এনআরটি, পিভি এর মান সরাসরি আমরা গ্রাফ থেকে কত 0.5 দেওয়া আছে। আর এর মান আমরা জানি যে লিটার অ্যাটমসফিয়ারে কত 0.0821 এবং তাপমাত্রা এখানে প্রমাণ তাপমাত্রা 273 কেলভিন। সেই ক্ষেত্রে আমরা মোল পাবো কত 0.0204 ক্যালকুলেশন করলে। এরপরে আমরা এটা মোল সংখ্যা বের হলো, এরপরে কি আয়তন কত, যদি আয়তন আমরা বের করি, শুধু আয়তন দেখো বের হবে। আমরা জানি 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন কত 22.4 লিটার। তাহলে এটা দেখো আবার 1 মোল গ্যাসের 1 মোল কার্বন ডাইঅক্সাইড দাও, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন আমরা কি জানি 22.4 লিটার। তাহলে আমাদের এখানে কত বের হলো, যে অতএব 0.0204 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 গুণন 0.0204। তাহলে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি তাহলে আসবে হলো 0.458 লিটার, 0.458 লিটার। এটা একটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এরূপ গ্রাফ থেকে একটা অঙ্ক করলাম যে কি মোল সংখ্যা এবং আয়তন কত। এবার দেখো গ্রাফ থেকে যদি আমরা আর অঙ্ক করতে চাই আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে, তাহলে দেখো আমরা এইভাবে লিখব। 2 নম্বর অঙ্ক, চিত্রে কার্বন ডাইঅক্সাইড এর ভর বের করো। তারপরে 3 নাম্বার অঙ্ক, চিত্র হতে কার্বন ডাইঅক্সাইড এর অণু সংখ্যা বের করো। এরপর 4 নম্বর অঙ্ক, চিত্র হতে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব বের করো।
অর্থাৎ এই অঙ্কগুলো আমরা চিত্র হতে আমরা বের করতে পারবো। শুধু কার্বন ডাই অক্সাইড না, আমরা হাইড্রোজেনের ক্ষেত্রেও বের করতে পারবো যে হাইড্রোজেনের ক্ষেত্রে পিভি সমান কত বসাবো 0.1, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত বসাবো পিভি সমান 0.5। তাহলে শুধু কার্বন ডাই অক্সাইড না, আমি যদি এখানে অবলিক দিয়ে হাইড্রোজেন লিখি, অবলিক দিয়ে হাইড্রোজেন লিখি, অবলিক দেখি হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন এর ক্ষেত্রে ভর বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, অণু সংখ্যা বের করতে পারবো, তারপরে কি ঘনত্ব বের করতে পারবো। অর্থাৎ দেখো আমরা এই ভর বা অণু সংখ্যা বা ঘনত্ব বের করার সূত্র আমরা এই আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান nRT এটা দিয়ে আমরা কিন্তু করেছিলাম। যদি ভর বের করি n এর পরিবর্তে w ভাগ mRT, যদি আমরা অণু সংখ্যা বের করি তাহলে n এর পরিবর্তে বড় হাতের n ভাগ na, অর্থাৎ পিভি সমান অণু সংখ্যা যদি বের করি n ভাগ কি NaRT, এই সমীকরণে আমরা এই nT বের করতে পারবো। যদি আমরা এরূপ ঘনত্ব বের করি তাহলে ঘনত্ব বের করতে গেলে আমাদের D সমান কি Pm ভাগ হলো কি RT, D সমান Pm ভাগ RT। দেখো এখানে P কিন্তু আমাদের এই যে P হলো 50 অ্যাটমসফিয়ার, আর m এর মান আণবিক ভর আগে বের করবা এই সূত্র দিয়ে, আণবিক ভর বের করে তোমার এই d এটা বের করা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমার এই তিনটি অঙ্ক প্লাস আমি যে অঙ্কটি করে দিলাম, এই চারটি অঙ্কের মধ্যেই তোমাদের কিন্তু একটা কমন থাকবে। অবশ্যই তোমরা চর্চা করবে এবং যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই ফোনে জানাবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।